রাতে অন্ধকারে নিস্তব্ধতার মাঝে কেরোসিনের আলোয় জ্বল করছে। ধোঁয়ার কুণ্ডলীর থেকে ধীরে ধীরে শোনা গেল তারানাথের কণ্ঠস্বর। তিনি বলতে শুরু করলেন কাশীর এক বিস্ময়কর কবিরাজের অদ্ভুত কাহিনী, যেখানে ওষুধ আর জাদুবিদ্যার সীমারেখা মিলেমিশে যায় এক অচেনা রহস্যে। হ্যালো বন্ধুরা, আমি রাকেশ চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল মধ্যরাতের রহস্যে। আজ আমি আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের কাশীর কবিরাজির গল্প। আমার উঠোন দিয়ে রোজ কাশী কবিরাজ একটা ছোট্ট ব্যাগ হাতে যেন কোথায় যায়। জিজ্ঞাসা করলে বললে, এই যাচ্ছি সনকপুরে রুগী দেখতে ভায়া। একদিন বললে, নৈহাটি যাচ্ছি রুগী দেখতে, সেখান থেকে শ্যামনগর যাব, সেখানেও আপনার রুগী আছে বুঝি? সব জায়গায় কলকাতায় মাসে দুবার জাতি হয়। আমার হাসি পায়। কাশী কবিরাজ আমাদের গ্রামে বছরখানেক আগে পাকিস্তান থেকে এসে বাসা করেছে। জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর, আম গাছের ডালপালায় ঢাকা। দিনে সূর্যের আলো প্রবেশ করে না। ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখেছি। এত যদি পসার, তবে এমন অবস্থা কেন? একদিন আষাঢ় মাসের মাঝামাঝি আকাশে ঘন মেঘ এসে জমল। বৃষ্টি আসে আসে। কাশী কবিরাজ দেখি আমার উঠোন দিয়ে হন হন করে চলেছে ব্যাগ হাতে। ডেকে বললাম, ও কবিরাজ মশাই, শুনুন শুনুন। কোথায় চলেছেন? বৃষ্টি আসছে। কাশী কবিরাজ আমার চণ্ডীমণ্ডপে এসে উঠে বসলো। বললে, একটু রানাঘাট যেতাম, এই ট্রেনে রুগী ছিল। কে রোগী? একজন মাদ্রাজি, পা ফুলে বিরাট হয়েছে। সব ডাক্তারের জবাব দিয়েছে। তিনবার এক্সরা করতে গিয়েছিল। আমি বলেছি, ওসব এক্সরে টেক্সরে আমার সঙ্গে লাগবে না, আমার মুখই এক্সরে। আমার হাসি পেল। নিজের যদি অত গুণ, তবে দোচালায় বাস করো কেন জঙ্গলের মধ্যে? লম্বা লম্বা কথা বললেই কি লোকে তোমাকে বড় কবিরাজ ভাববে? একটু চা খান দাদা। চা খাওয়াও ভাই, বৃষ্টি এলো, একটু বসেই যায়। আপনার পসার তাহলে বেশ বাড়ছে। বাড়বে কি ভায়া, বরাবর আছে আমার তান্ত্রিক কবিরাজি। যা কেউ সারাতে পারে না, তা আমি সারাবো। বলেন কি? এই জন্যই তো আমার পসার। শুধু ঝাড়ানো কারানো ঝাড়িয়ে রোগ সারিয়েছেন। আরে, এ পাগল বলে কি, বড় বড় রোগ ঝাড়িয়ে সারিয়েছি বটে। তোমরা ইংরেজি লেখাপড়া জানো কি না? সমস্ত অবিশ্বাস করো জানি, ভূত মানো। এই রে, ঝাড়ফুঁক থেকে এবার ভূত পেতে এসে পৌঁছালো। কাশীনাথ কবিরাজ অনেক কিছু জানে দেখছি। বললাম, যদি বলি মানি নে? তা তো বলবাই। ইংরেজি পড়াতে তোমাদের ইহকালে গিয়েছে, পরকালও গিয়েছে। রাগ করো না ভাই, যা সত্যি তাই বললাম। চা এসেছে, তাহলে একটা গল্প শোনো বলি, আমার নিজের চোখে দেখা। খুব বৃষ্টি এসে পড়ল, চারিদিক অন্ধকার করে এলো। কাশীনাথ কবিরাজ তার গল্প আরম্ভ করলো। কাশীনাথ কবিরাজ তান্ত্রিক মতে চিকিৎসা করে বলে অনেক দূর দূর থেকে তার ডাক আসে। আজ বছর দশেক আগে হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুখুজ্জের বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্য কাশীনাথের ডাক এলো। আমি বললাম, আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি? না। নাম জানতেন? খুব। আমাদের ও দেশে হরিহরপুরের জমিদারের নাম খুব প্রসিদ্ধ। যখন গিয়ে পৌঁছালেন তখন বেলা কত? সন্ধ্যের কিছু আগে। তারপর শোনো, কাশীনাথ ওদের বাড়ি দেখে অবাক হয়ে গেল। সেকালে নামকরা জমিদার, মস্ত বড় দেউরি, দু তিন মহল বাড়ি। দেউরির পাশে বৈঠকখানার ঘর, তার পাশে একটা বড় বারান্দা, ওদিকে ঠাকুর দালান, বাইরে রাসমঞ্চ দোলমঞ্চ। তবে এ সবই ভগ্নপ্রায়। পূর্বের সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র
বড় বড় বট অশ্বত্থের গাছ গজিয়েছে বাড়ির গায়ে। মন্দিরের চূড়োর ফাটলে বন্যা, শালিখের গর্ত, কাঠবিড়ালির বাসা। সামনে বড় একটা মজা দীর্ঘ পানায় ভর্তি। সন্ধ্যার কিছু আগে সেই মস্ত বড় পুরনো ভাঙা বাড়ি দেখে কাশীনাথের মনে কেমন এক অপূর্ব ভাব হলো। আমি বললাম, কি ভাব যে তোমারে বলতে পারি নে ভায়া, ভয়ও না আনন্দও না। কেমন যেন মনে হলো এ বড্ড অপয়া বাড়ি, এ ভিটেতে পা না দেওয়াই ভালো আমার পক্ষে। তোমার হবে না, কিন্তু আমার হয় বাপু অমনি। অন্য কোথাও হয়েছে, আরও দু একবার হয়েছে এমনি, কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই। তারপর বলি শোনো না। তারপর কাশী কবিরাজ সেখানে গিয়ে রোগী দেখল। 10 বৎসরের একটি ছেলের টাইফয়েড জ্বর, খুব সংকটাপন্ন অবস্থা। কাশী কবিরাজ গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে শেকড় বাকড়ের ওষুধ বেটে খাওয়ালো। রোগী কিঞ্চিৎ সুস্থ হয়ে উঠল। অনেক রাত্রে কাশী খাওয়া দাওয়া সেরে দেউড়ির পাশে বৈঠকখানা ঘরে এসে উঠল। সেখানে তার জন্য শয্যা প্রস্তুত, উৎকৃষ্ট শয্যা, দামি নেটের মশারি, কাঁসার গ্লাসে জল ঢাকা আছে, ডিবের বাটিতে পান, সব ব্যবস্থা অতি পরিপাটি। আমি বললাম, বড়লোকের বাড়ির বন্দোবস্ত হাজার হোক, বনেদি ঘর তো, যতই ব্যবস্থা খারাপ হোক, পুরনো চাল চলন থেকে যাবে। তারপর কাশী কবিরাজ বেশিক্ষণ শোয়নি। এমন সময় সে দেখল ঘোমটা পরা একটি বউ হন হন করে বাড়ির দিক থেকে এসে দেউড়ির মধ্যে দিয়ে জমিদারি বাড়ি ঢুকছে। কাশী খুব আশ্চর্য হয়ে গেল, এত রাতে বাইরের মাঠ থেকে এসে বাড়িতে ঢুকলো কে? ভদ্রলোকের ঘরের সুন্দরী বধূ বলেই মনে হলো। যতটুকু দেখেছে তা থেকেই। যাক, সে এসেছে কবিরাজি করতে, অত শত খোঁজ তার কি দরকার? সে যা বোঝে বোঝুক। আমি বললাম, রাত তখন কত? রাত 1টার কম নয়, বরং বেশি। যেদিক থেকে এলো সেদিক থেকে কোনো লোকালয় নেই। না মশায়, ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত। তারপর কোদালে নদী। কোদালে নদীতে গরমকালে জল থাকে না, হেঁটে পার হওয়া যায়। তার ওপারে বলরামপুর গ্রাম। আপনি কি করে বুঝলেন? ভদ্রবংশের মেয়ে, হাত পায়ের যতটুকু খোলা ধবধবে ফর্সা, আধ জ্যোৎস্না রাত, আমি দিব্যি টের পাচ্ছি। মুখখানা অবিশ্বাস্য ঘোমটায় ঢাকা ছিল। বাড়ির মধ্যে ঢুকে যাবার সময় অন্য কোনো লোক সেখানে ছিল না। আপনি টের পেয়েছিলেন? কোনো দিকে না চেয়ে হন হন করে বাড়ির মধ্যে ঢুকে গেল। কাশী কবিরাজ নির্বিবোধে ভালো লোক। সে জলের গ্লাস তুলে খানিকটা জল খেয়ে মশারি খাটিয়ে শুয়ে পড়ল। কিন্তু নানা চিন্তায় ঘুম আর আসে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। লোকে বাড়িতে চিৎকার করে ঘুমাবার জন্য নয়। কাশী কবিরাজ অভিজ্ঞ লোক, দায়িত্ববোধ তার যথেষ্ট। সে অবস্থায় তার চোখে ঘুম আসে কি করে? মিনিট খানেক পরে কাশী হঠাৎ দেখল সেই বউটি তার পাশের দেউড়ি দিয়ে আবার বার হয়ে যাচ্ছে। বিছানা সেরে সে তরাং করে উঠে পড়ল। বউটি ক্রমে দূর মাঠের দিকে চলে যাচ্ছে। জ্যোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি বললাম, মাঠের দিকে গেল একা? একদম একা? আর এত রাত? আপনি কি ভাবলেন? আমি আর কি ভাববো মশাই, একবারে অবাক। এত রাতে একটি সুন্দরী মেয়ে এমনভাবে যে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে তা কখনো দেখিওনি। কাশী কবিরাজ 7-5 ভাবছে। এমন সময় বাড়ির মধ্যে থেকে একজন ছুটে এসে বললে, শিগগিরই আসুন কবিরাজ মশাই, রোগী কেমন করছে। কাশী গিয়ে দেখে রোগীর অবস্থা অত্যন্তই খারাপ। কিন্তু হঠাৎ এত খারাপ হওয়ার তো কথা নয়। যাই হোক, তখনকার মতো ব্যবস্থা করতে হলো। অনেকক্ষণ খাটুনির পর রোগী খানিকটা সামলে উঠল।
তখন আবার এসে শুয়ে পড়ল কাশীনাথ বাইরের দেউড়ির ঘরে। পরের দিনমান রোগীর অবস্থা ক্রমশ ভালোর দিকেই চলল। জমিদার বাবুর মন বেশ ভালো। প্রথম দিন বড়ই যেন মুষড়ে পড়েছিলেন। এমনকি কবিরাজের সঙ্গে বসে দুপুরের পর খানিকের পাশাও খেললেন। কবিরাজকে তাদের বড় দিঘিতে একদিন মাছ ধরতে যাওয়ার আমন্ত্রণ জানালেন। খাওয়ার ব্যবস্থা দুপুরে বেশ ভালোই হলো। মাছের মুড়ো, দই, দুধ, সন্দেশ ইত্যাদি। কবিরাজ খুব খুশি, জমিদারবাবু বেশ প্রফুল্ল। সেই রাতে একটা আশ্চর্য ঘটনা ঘটল। এমন ধরনের ব্যাপার কাশী কবিরাজ কখনো কল্পনাও করতে পারেনি। রোগীর অবস্থা ভালো থাকার দরুন সেই দিন আর বেশি খাটুনি ছিল না ওর। সকাল সকাল খেয়ে দিয়ে শয্যা আশ্রয় করলো, কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগলো। কোথাকার ঘড়িতে একটা বেজে গেল ঢং করে। ঠিক সেই সময়ে দেখলো কাশী কবিরাজ সেই ঘোমটা পরা বউটি দেউড়ি দিয়ে ঢুকে অন্দরের দিকে চলেছে। বলতে গিয়ে কাশী কবিরাজ বড় বিস্ময় বোধ হলো। কি সাহস মেয়েটার, এত রাতে মাঠের মধ্যে দিয়ে চলে আসতে ভয়ও করে না। মিনিট 15 কেটে গেল, কি 20 মিনিট। তারপর কাশী কবিরাজ আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সেই বউটি ওই ঘরে এসে ঢুকলো। আমি বললাম, আপনার ঘরে? হ্যাঁ, একবারে আমার সামনে। ঘরে আলো ছিল। বাড়িতে রোগী থাকার দরুন আমার ঘর সারা রাতই একটা হ্যারিকেন জ্বলে। ঘরে ঢুকে মেয়েটি মুখের ঘোমটা অনেকটা তুলে কবিরাজের দিকে চাইল। বেশ সুন্দরী মহিলা, দেখতে সম্ভ্রমের উদ্রেক হয়, তেমনি চেহারা। কাশী কবিরাজ বলল, তুমি সেখানে থেকো না, চলে যাও এখান থেকে। বিস্মিত স্তম্ভিত কাশী কবিরাজ মেয়েটির মুখের দিকে চেয়ে বলল, আপনি কে মা? আমি যেই হই, তুমি এখান থেকে যাবে কি না? মা, আমি চিকিৎসক, রুগী দেখতে এসেছি। আমার কাজ না সেরে আমি কি করে যাব? তুমি এই রুগী বাঁচাতে পারবে না। কাল সকালে তুমি চলে যাও এখান থেকে। কি করে আপনি জানলেন রুগী বাঁচবে না? আমি ওর মা। ওর সৎ মা ওকে খুব কষ্ট দিচ্ছে। সে কষ্ট আমি দেখতে পারছি নে। আমি ওকে নিয়ে যেতে এসেছি, নিয়েই যাব। তুমি যাকে কিছুতেই রাখতে পারবে না। কাশীনাথ কবিরাজ তখনও ব্যাপারটা ঠিক যেন বুঝে উঠতে পারেনি। সে আমতা আমতা করে বললে, আপনি কোথায় থাকেন? আপনি মারা যাওয়ার পরে আজ 4 বছর হলো ওর বাবা আবার বিয়ে করেছে। আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে। আমি সেখানে শান্তিতে থাকতে পারি না। খোকা আপন মনে কাঁদে, আমি শুনতে পাই। ওকে আমি নিয়েই যাব। তুমি কেন অপযশ করবে? ঘরের ছেলে ঘরে ফিরে যাও। কাশীনাথের সমস্ত শরীর হিম হয়ে গিয়েছে যেন। কি ব্যাপারটা সামনে ঘটছে তার যেন কোনো ধারণাই নেই। তবু সে হাত জোর করে বললে, মা, একটা কথা। আমি জমিদার বাবু আপনার স্বামীকে সব বলি। তিনি তার ছেলেটিকে বড় ভালোবাসেন। ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে, সেটা তো আপনার বিবেচনা করা উচিত। বউটি বললেন, তার এ পক্ষের ছেলে মেয়ে হবে, তাদের নিয়ে থাকবেন তিনি। ও কথা বলবেন না মা। আপনি তার কথা চিন্তা না করলে কে চিন্তা করবে? সব দিকে বুঝুন, তার কথা ভাবতে হবে আপনাকেই। আমি আজই সব বলছি তাকে খুলে। যদি তিনি তার এই পক্ষের স্ত্রীকে বলে ছেলেটির ওপর অত্যাচার নিবারণ করতে পারেন, তবে আপনি আমাকে কথা দিন ছেলেটিকে নিয়ে যাবেন না। আমি সে চেষ্টা করি মা। করো বলেই মূর্তি অদৃশ্য হলো। হলো না কিন্তু। ঘর থেকে বার হয়ে দেউড়ি দিয়ে বার হয়ে মাঠের দিকে চলে গেল। নিশীথ রাতে শুভ্র জ্যোৎস্নায় কুয়াশায় মিলিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, বলেন কি? হ্যাঁ মশাই। আচ্ছা, ও মূর্তির কোনো অংশ অস্পষ্ট নয়, দিব্যি মানুষের মতো। কোনো অস্বাভাবিকত্ব নেই কোথাও। কথাবার্তা বললাম। আমার কোনো ভয় হলো না। একজন ভদ্র মহিলার সঙ্গে কথা বলছি তেমনি মনে হলো। মূর্তিটি অদৃশ্য হওয়ার খানিক পরেই বাড়ির মধ্যে থেকে কাশিকে ডাকতে এলো। রুগীর অবস্থা খুব খারাপ, অথচ
সমস্ত দিন এমন ভালো ছিল। তখনকার মতো সুব্যবস্থা করে ভোরের দিকে কাশী কবিরাজ জমিদার বাবুকে বললে, আপনার সঙ্গে আমার একটু কথা আছে, বাইরে চলুন। আমি বললাম, বাইরে এসে সব কথা বলবেন নাকি? হ্যাঁ, গোড়া থেকে। বললাম, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগে সেখানে দাঁড়িয়েছিলেন। বিশ্বাস করলেন, কেঁদে ফেললেন, বললেন, আমি জানি, আমি এই অসুখের সময় একদিন ওকে শিয়রে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তার পরের ইতিহাস খুব সংক্ষিপ্ত। জমিদার বললেন, আমি জানি ওর সৎমা ওর ওপর খুব সদয় নয়, তবে এতটা আমি জানতাম না। আমি কথা দিচ্ছি, খোকা সেরে উঠলে ওর মামার বাড়িতে রেখে লেখাপড়া শেখাবো। এ সংসারে আর আনবো না। আমার ও স্ত্রীকে আমি শাসন করছি, আপনি তাকে জানাবেন। রাত ভোর হয়ে গেল। রোগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠতে লাগলো। 11 দিনের পরে কাশী কবিরাজ পথ্য দিয়ে তার রোগীকে বললাম, ওর মাকে আর দেখেননি, আসেননি আপনার কাছে না? চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বেল আইকনে ক্লিক করে দিন।